এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা আমরা বাংলাদেশের যারা মা বোনেরা আছেন তাদের হাতে দেব। এটা আপনি যদি ফ্যামিলি কার্ড দেন, আপনি যদি রিজিক দেন, তা আপনি যদি রিজিক দিতে পারেন, আরেকজন তো জান্নাতও দিতে পারে। আমি আজকে দেখলাম মঞ্চে উনি লোক ডেকে আনছেন ইসের থেকে, এবং সেখানে কতগুলা কথা আসছে। আপনি ওমরা করেছেন, হজ করেছেন, ফাইন। তাহলে আপনি বলেন মক্কা মদিনার মালিককে আল্লাহ, হজের মালিককে আল্লাহ, এই করতে করতে চলে গেলেন বেহেশতের মালিককে আল্লাহ। প্রশ্ন হচ্ছে, যেটা আল্লাহর দেওয়ার দিতে পারে সেটা মানুষে দিতে পারে না। পাশাপাশি আরেকটা কথা আছে, রিজিকের মালিক আল্লাহ। রিজিকের সাথে কিন্তু আমার খাবার দাবার এবং টাকার সম্পর্ক। আপনি যদি ওইভাবে বিবেচনা করেন, তাহলে আপনাকে বিবেচনায় নিতে হবে যে কেউ যদি বলে যে আপনি তাকে ভোট দিলে বেহেশত পাবেন, এটা হলো আখিরাত দেওয়া। আর আপনি যদি বলেন যে আমি ফ্যামিলি কার্ড দিব, কিংবা কৃষি কার্ড দিব, কিংবা হেলথ কার্ড দিব, এটা কিন্তু জগৎ দেওয়া, রিজিক দেওয়া। তাহলে কেউ দিচ্ছে রিজিক আর কেউ দিচ্ছেন দুনিয়া, কেউ দিতেছেন আখিরাত। এটা তো ভাই রাজনীতি হতে পারে না। রাজনীতি হতে হলে হবে আমার আদর্শ কি, আমি করব কি, আমার অর্থনীতি কি, আমার রাষ্ট্রনীতি কি, আমার ফরেন পলিসি কি, এইটা হবে। এগুলো তো আমার ইন্টারনাল ম্যানেজারিয়াল জব। আমি আমার দেশ কিভাবে চালাবো, আমার দেশের লোকের খাদ্য কি, অন্ন, বস্ত্র, চিকিৎসা, এটা রাজনৈতিক দর্শন নয়। সেই অর্থে আমি বলতেছি, দায়িত্বশীল ব্যক্তি যখন আপনি অন্য একটা দলকে টার্গেট করে কথা বলেন। আমি মার্কেটিং শিখছিলাম, সেটা হলো প্রোডাক্ট সেল করা, হাউ টু সেল ইউর প্রোডাক্ট। প্রোডাক্ট সেল করার ব্যাপারে একটা থিওরি আছে, সেটা কি, আপনার প্রোডাক্টটা কেন ভালো সেটা বলবে, এইটুকু আপনার রাইট। আপনার প্রোডাক্ট কেন ভালো, কিন্তু অন্যের প্রোডাক্ট খারাপ এটা বলার রাইট আপনার নাই। এবং অন্য কোম্পানির প্রোডাক্টের চেয়ে আপনার ভালো সেটাও আপনার বলার রাইট নেই। আপনি শুধু বলবেন আপনার প্রোডাক্ট ভালো কেন। কিন্তু আমরা আজকে দেখতেছি যেভাবে মার্কেটিংটা করতেছে রাজনীতি, আমি ব্যক্তিগতভাবে আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। এই কারণে যে এইটা করতে পারে তৃতীয়, চতুর্থ, পঞ্চম গ্রেডের কেউ, কিন্তু একদম টপ লেভেল যখন এভাবে বলে, তখন মনে হয় যে আমি তাকে আন্ডারমাইন করে ভোট নিব, সে আমাকে আন্ডারমাইন করে ভোট নিব। দ্যাট ইজ নট দ্য থিওরি অফ কালেক্টিং ভোটস। ভোটটা কালেক্ট করতে হবে আমি কি করব, আমার দলটা ভালো কেন, আমার রেকর্ড কি, ইত্যাদি ইত্যাদি দিয়ে। আর তৃতীয় কথা হচ্ছে এই যে আমরা যেটা এখন যাদের কথা বলছি, যে আমরা এমন বক্তব্য শুনতেছি যে যুদ্ধের সময় আমরা তাদের ইতিহাস দেখেছি। ভাই, আপনি ইউনিভার্সিটিতে একটা ছেলে মারামারি করছে, তাকে এক্সপেল করছে, 6 মাস ইউনিভার্সিটিতে যাইতে দেয় নাই। সেই ছেলেটা কিন্তু ঘুরে ফিরে এসে যখন বিচারপতিও হয়েছে, ম্যাজিস্ট্রেটও হয়, সচিবও হয়, আর্মি অফিসারও হয়, ওই কথা বলে কি তারা বাদ দেওয়া যাবে? আর ওই কথা বলে তুমি ইউনিভার্সিটিতে মারামারি করছিলে, সেই টাইম, সেই প্রেক্ষাপট, আজকের প্রেক্ষাপট কি এক? আপনি যদি আমাকে ব্যবহার করতে পারেন, আপনি আমার সাথে ফ্রেন্ডশিপ করে আমাকে নিয়ে গেলেন, নিয়ে বললেন আমার সাথে থাকো, আসো, জোটে আসো, এবং আমি ক্ষমতায় গেলাম, আমাকে মন্ত্রী বানাইলেন, তখন আপনি আমার কাছ থেকে শুধুই ঘ্রাণ পান। তখন আমার 71-এর ভূমিকা নিয়ে আপনার কাছে কোনো কথা থাকে না। আর আজকে আপনি যদি এখন এসে আমার 71-এর ভূমিকা তোলেন, আমাকে নিয়ে কথা বলেন, আমার গায়ের থেকে গন্ধ পান, এটা কি এই দেশের মানুষ বুঝবে না? 24-এর ঘটনাটা কি? 24-এর ঘটনাকে তো আপনি মূল্যায়ন করবেন, আপনি এগুলো বলে ক্যাশ করবেন না। আমরা অতীতে 71 সালকে সবাই ক্যাশ করেছে, মূল্যায়ন করেনি। মূল্যায়ন করলে কোটা আন্দোলন নিয়ে আন্দোলন হবে কেন? তারপরে আপনার স্বাধীন দেশে লোক হত্যা হবে কেন? স্বাধীন দেশে আয়নাগর হবে কেন? বিনা বিচারে হত্যা হবে কেন? 57 জন অফিসার মারা যাবে কেন? আবার 57 জন অফিসার যখন মারা যায়, বাকি অফিসাররা কিছু করতে পারে না, যাদের ভিতরে ব্যথা ছিল চুপচাপ রয়েছে। আর যারা এটার পক্ষপাতিত্ব করছে কিনা জানি না, কিংবা যদি তাদের টাচ না করে তাকে মিটি করে হাসছেন, এটা কেন হবে? এটা তো মুক্তিযুদ্ধের কথা না। তো আপনি মুক্তিযুদ্ধে ক্যাশ করছেন, আপনি 15 বছর নির্যাতন করেছেন। তো মুক্তিযুদ্ধের বয়ান যাদের মুখে ছিল, ওটা ছিল তাদের মুখের বুলি, অন্তরে ছিল তাদের অন্য কিছু। তা না হলে আমি মুক্তিযুদ্ধ কেন হইল, 71 সাল কেন হইল? মানুষের বাক স্বাধীনতা দিবেন, মানুষের চলাফেরার স্বাধীনতা দিবেন, মানুষের অন্ন বস্ত্রের নিশ্চয়তা দিবেন, সেটা কি হয়েছে?
মেজর সিনহার বুকে ওসি প্রদীপ গুলি করছে। আমি বলছি না বিচারে কি হইল না হইলো, আজও কিন্তু তার মৃত্যু রায় কার্যকর হয়নি। 24-এর ব্যাপার, আপনি ক্যাশ করতে চাচ্ছেন কিনা এক কথা, কিন্তু 24-এ যদি আপনি আবার কবর দিতে চান সেটাও তার একটা ব্যাপার। যিনি ক্যাশ করছেন তার ক্যাশের জন্য আমি দায়ী করতে পারি, কিন্তু যিনি দাফন দিতে চান তাকে কি বলবো? যারা আজকে দাফন দিতে চান 24টা কি বাংলাদেশে সবাই চিৎকার করে বলে আমি অমুক আন্দোলনের সাথে ছিলাম, আমি 24-এর আন্দোলনের সাথে ছিলাম, সব দল এখন বলে। কিন্তু সে 24-এর আন্দোলনে কারা ছিল সক্রিয় সেটা কে বলতে পারবে আপনি জানেন? কে? হু ইজ দ্য অথরিটি? অথরিটি হলো যে পালায়ে গেছে। একমাত্র সে বলতে পারবে কার অ্যাকশন তার জন্য এফেক্টিভ হয়েছে। কেননা সে তো 15 বছর ক্ষমতায় ছিল, আজকে যেটা সবচেয়ে বড় দল তাদের সাথে সহ অবস্থান করে। কিন্তু জুলাইতে যখন টার্নিং পয়েন্ট আসলো, একটা মামলার একটা থিওরি আছে, যিনি ভিকটিম হন, যেমন আপনার হাতে কোপ দিয়ে কেটে ফেললাম, কে কেটে ফেললো আপনি দেখছেন, যেহেতু আপনি মরেন নাই, সুতরাং আপনি বেস্ট উইটনেস যে আপনার হাতে কোপটা দিল কে। সুতরাং শেখ হাসিনার সবচেয়ে পারফেক্ট উইটনেস যে সে তাকে আসলে সরাইছে কারা, তাকে এখান থেকে সরাইছে কারা, সেটার জন্য সবচেয়ে বড় উইটনেস হলো শেখ হাসিনা স্বয়ং। এবং সেই শেখ হাসিনা স্বয়ং জানে বলেই শেখ হাসিনার কাছে সবচেয়ে বড় শত্রু এনসিপি। এবং আপনি যদি মনে করেন যে আমি এই আন্দোলনের পক্ষে ছিলাম, তাহলে এনসিপিকে তো আমার বুকে জড়ায় নেওয়ার কথা, কিন্তু এনসিপিকে আমি অ্যাকসেপ্ট করতেছি না কেন? এনসিপি কেন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে গিয়ে আঘাত করলো কিংবা তাদের সাথে জোট করলো? আমি তো ওই আন্দোলনে ছিলাম, আমি ক্লেম করি। আবার আমার এখন নতুন, আমি এটাও বলতেছি যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আওয়ামী লীগ যতদিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলছে, ততদিন কিন্তু আমরা সেকেন্ড কোনো পার্টির ন্যারেটিভ পাই নাই যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। কিন্তু আজকে আওয়ামী লীগ যখন চলে গেল, তখন কিন্তু আমরা আরেকটা পেলাম, স্বাধীনতার পক্ষের শক্তি। পাশাপাশি এনসিপিকে তারা স্পেস দিতে পারলো না, এদেরকে স্পেস দিল ওই যাদেরকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ বিরোধী। তাহলে রেজাল্টটা কি দাঁড়াইলো? আওয়ামী লীগের যে শত্রু তার সে তো আমাদের মিত্র হওয়ার কথা, কিন্তু সে তো আমার মিত্র হয়নি। জানি আওয়ামী লীগের যে শত্রু সে আমারও যদি শত্রু হয়, তাহলে আমি আর আওয়ামী লীগ তো এক হয়ে গেলাম। তো আপনি যদি এখন 2024-কে যারা ক্যাশ করতে চায়, কেন ক্যাশ করতে চায়? যে আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন, সেই পরিবর্তন যদি না আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে আমার লাভ হলো কি আন্দোলনের? সে কারণে আপনি ওই 24-টা যদি কেউ ক্যাশ করতে চায় যে আমরা নতুন বন্দোবস্ত চাই, তা নতুন বন্দোবস্ত চাওয়াটাকে যদি আপনি অ্যালাউ না করেন, যারা অ্যালাউ করবে না তারা ওদেরকে কবর দিতে হবে, তাদের আন্দোলনকে কবর দিতে হবে। সুতরাং ওরা যদি 24-এ যারা ক্যাশ করে বেনিফিটেড হলে সেটা এক হিসাব, কিন্তু যারা কবর দিতে চায়। আপনারা জানেন কয়েকদিন পরে নির্বাচনে আপনাদের রায় পেলে পরে আমরা ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হব। কিন্তু সরকার গঠন করলে কাজ তো করতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। তাহলে কি কি কাজগুলো করব? একজন রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক দল হিসাবে অনেকগুলো কাজ আমাদের করার আছে। তার ভিতরে কয়েকটি কাজের কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই। প্রথমে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বা আপনাদের সামনে আমার একটা পরিকল্পনার কথা বলবো, যেটা এই দেশের কোটি কোটি মা বোনদের জন্য। সেটা হচ্ছে এই যে আপনারা আমার হাতে একটা ছোট্ট কার্ড দেখছেন, এই কার্ডটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড। এই কার্ডটা আমরা বাংলাদেশের যারা মা বোনেরা আছেন তাদের হাতে দেব। এটা এখন হয়তো কেউ কেউ বলতে পারেন, আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না, সেভাবে করছি না, করছি তবে একটু অন্যভাবে। বাংলাদেশে আমরা যদি পরিবার হিসেবে দেখি, 4 কোটি পরিবার আছে বাংলাদেশে। 70% মতন গ্রামে থাকেন, 30% মতন পরিবার শহর অঞ্চলগুলোতে থাকেন। আমরা কাজটি শুরু করব পরিবার ভিত্তিক। প্রথমে গ্রাম থেকেই শুরু করব, শহরেরও কিছু কিছু অংশ নেব। যেই শহরের যেই অংশগুলোতে সাধারণত দরিদ্র
নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ পরিবারগুলো থাকেন, সেই পরিবারগুলোকে দিয়ে। এখন আসেন আপনাদেরকে বলি কাদেরকে দেব। ধরুন আপনি একজন গৃহিণী, আপনি একজন মা, আপনার পরিবারের সদস্য সংখ্যা হয়তো 5 বা 6। আপনি যদি মা বা গৃহিণী হয়ে থাকেন, তখন আপনার কাছে আমরা পৌঁছবো এবং পৌঁছে আপনার কাছে এইরকম একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিব। এই কার্ডটির মধ্যে আপনার নাম থাকবে, এই কার্ডটির মধ্যে একটি নাম্বার থাকবে, এই কার্ডটির মধ্যে মেয়াদ থাকবে এবং এই কার্ডটির মধ্যে স্ক্যানিং করার মতন একটা দাগ থাকবে অনেকগুলো। এখন আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই যে 4 কোটি পরিবার বললাম, একবারে সব 4 কোটি পরিবারকে দেব? 4 কোটি পরিবারকে হয়তো আমরা একবারে সব দিতে পারবো না, আমরা ধীরে ধীরে পরিবারগুলোর কাছে যাব। তবে আমাদের চেষ্টা থাকবে সকল পরিবারের কাছে পৌঁছানোর। এখন আসেন, এই ফ্যামিলি কার্ড তো দিলাম, কিন্তু লাভটা কি হলো তাহলে? আপনার লাভটা হচ্ছে এইরকম, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে, অর্থাৎ আপনি যেই মা বা যে গৃহিণী আপনি, আপনার কাছে আমরা প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা হয় নগদ অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, 5 জনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী, এরকম কতগুলো খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব। তাহলে কি হয়? ধরেন আপনার পরিবারের যে 5 জন বা 6 জন ম্যাক্সিমাম, এই পরিবারের ধরেন মাসিক খাবার বা বাজার খরচ, একদম খুব প্রয়োজনীয় বাজার খরচ হয়তো মাসে 5-6 হাজার টাকা। এখন আপনাকে যদি সরকার থেকে প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা দেওয়া হয়, অথবা 2 থেকে 2,500 টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি, তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে 2 থেকে 2,500 টাকা খরচ হচ্ছে, যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন, এটির একটি সাপোর্ট আপনি পেলেন, এটির একটি সহযোগিতা আপনি পেলেন। ফলে বা যে অর্থ খরচ হচ্ছে ওটা কিনতে, সেই টাকাটি আপনি আস্তে আস্তে জমাতে শুরু করতে পারলেন। এখন জমিয়ে তো নিশ্চয়ই রাখবেন না। আমরা মনে করি আমাদের মা এই অর্থটা যদি সহযোগিতাটা যদি পান তারা, তাহলে এই অর্থটি আপনি খরচ করবেন প্রথমেই একজন মা তার সন্তানের স্বাস্থ্যের জন্য খরচ করবেন, যাতে সন্তানটি একটু ভালো খেতে পারে, বা সন্তানদের লেখাপড়ার পিছনে আপনি খরচ করবেন যেন আপনার সন্তান একটু ভালো লেখাপড়া করতে পারে। তারপরে যদি আপনি সেখান থেকে সাশ্রয় করতে পারেন, সেখানে আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি যদি গ্রামে থাকেন অথবা শহরে থাকেন, যেখানে থাকেন, নিশ্চয়ই আপনি খোঁজে নেবেন যে ছোট্ট কোনো বিনিয়োগ যদি আপনি করতে পারেন, যেখান থেকে আপনার সংসারের একটা ছোট্ট হলেও একটা এক্সট্রা, একটা অতিরিক্ত একটা আয় আপনার কাছে আসবে, যেটি দিয়ে আপনি আপনার সংসারের কাজে ব্যবহার করতে পারবেন। প্রিয় মা বোনেরা, আমরা চাই এই ফ্যামিলি কার্ডটির মাধ্যমে একটি একটি করে পরিবার, সারা বাংলাদেশে যে 4 কোটি পরিবার আছে, এই পরিবারগুলোর যারা দরিদ্র, অতি দরিদ্র, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, প্রথমে এই পরিবারগুলোকে এই সহযোগিতাগুলো পৌঁছে দেওয়া, যার ফলে তারা আস্তে আস্তে করে তারা অর্থনৈতিক